শেখ হাসিনার মুখ বন্ধ করা, শেখ হাসিনা ডিসেম্বরে আসতে না দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, এগুলো সবই কিন্তু আল্টিমেটলি সময়ের সাথে সাথে এগুলো হারায় যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদি তারেক রহমান সত্যি বুদ্ধিমান হতেন, তাহলে মোদিকে বলতেন যে আসেন, শত বাংলাদেশে যত পলিটিক্স থাকুক, যা কিছু থাকুক, সবকিছুকে উড়াই দিয়ে মোদিকে নিয়ে আসতে পারলে স্বয়ং তারেক রহমানের জন্য পজিটিভ জিনিস আসতো এট দ্য লং রান। শেখ হাসিনার বিষয়টা এখন আরো বেশি আলোচিত, ভারতের সরকার মহলে বেশ আলোচিত বিষয়, কারণ তারেক রহমান এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে আসলে মূল আলোচনাটা এখন হচ্ছে। আমি এর আগে বলেছিলাম যে শেখ হাসিনার প্রত্যাবাসন নয়, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটাতেই আসলে মূল আলোচ্য বিষয়। এখন আরো ডিটেইল পাওয়া যাচ্ছে, শুধু প্রত্যাবর্তনের শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো শুধু না, বাংলাদেশ সরকার চাচ্ছে যে ভারত সরকার উদ্যোগী হয়ে শেখ হাসিনাকে কথা বলা থেকে বিরত রাখা। মানে উনি যেন লাইভ অনুষ্ঠানে বা ইয়েতে বা প্রেস কনফারেন্স বা লাইভ কথা বলতে না পারেন, বা উনার উপরে একটা বিধিনিষেধ আরোপের জন্য একটা ইয়ে করছে। শর্ত যে শেখ হাসিনা যদি দেশে আসতে না চান এবং যদি পাবলিকলি বক্তব্য বিবৃতি না দেন, তার বিনিময়ে তারেক রহমান ভারত সফরে রাজি আছেন। এখন বিনিময়টা এটা যাচ্ছে যে শেখ হাসিনার মুখ স্তব্ধ করতে হবে এবং শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করতে হবে, তাহলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। দুটো দিক এখানে। ভারত সফরের যাবেন, কোনটায় যাবেন? এখানেও আলোচনা হচ্ছে যে বাংলাদেশ সরকার মনে করে যে তারেক রহমান যদি ভারত সফরে যান, তাহলে প্রথমেই উনি দ্বিপক্ষীয় সফরে যাবেন। উনি ব্রিক্সের আউটরিচ সম্মেলনে যেতে রাজি না। কারণ উনি মনে করেন যে ব্রিক্সের একটা ধারণা বাংলাদেশ সরকারের মধ্যে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকারের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ব্রিক্সের সম্মেলনে যদি উনি যোগ দেন, তাইলে উনি ওখানে প্রধান নেতা হিসাবে যোগ দিচ্ছেন না। উনি আউটরিচ প্রোগ্রামে যোগ দিচ্ছেন, যাতে একটা গৌণ ভূমিকা বাংলাদেশে প্রধানমন্ত্রীর থাকে। সেটা হলো ওনার গেস্ট হিসাবে উনি এখানে যাচ্ছেন, বা গেছে উনি হয়তো সাইড লাইনে অনেক কথা বলতে পারেন, সাইড লাইনে অনেক আড্ডা মারতে পারবেন, অনেক বৈঠক করতে পারেন, কিন্তু উনি প্রধান নেতা হিসাবে যাচ্ছেন না। সো তারেক রহমান এই জায়গাতে ভারত সফরে উনি প্রধান ব্যক্তি হিসাবেই যেতে চান, এবং সেটা একমাত্র সম্ভব দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে। তাতে বাংলাদেশ সরকারের প্রধান ভারতে যাচ্ছেন এবং ভারতের সাথে উনি এনগেজমেন্টে থাকবেন। সেটা দুই পক্ষের একটা প্রধান ইয়ে হয়। এখানে অনেকেই তাদের পক্ষে যুক্তি দেখাচ্ছেন যে তারেক রহমান যদি আউটরিচ প্রোগ্রামে যান, তাহলে উনি গৌণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আর যদি উনি দ্বিপক্ষীয় সফরে যান, তাহলে উনি প্রধান ব্যক্তি হিসেবে সফরে যাবেন। এটা এক ধরনের অবশ্যই মানসিকভাবে এই চিন্তাটা আসতেই পারে যে উনি ভারত সফরে যাচ্ছেন, কিন্তু উনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, এটা সত্য, বড় সম্মেলনে যাচ্ছেন, কিন্তু ব্রিক্সে গেলেও উনি প্রধান ব্যক্তি হিসেবে ওখানে যাচ্ছেন না। সো এটা যদি উনি যান, তাহলে উনার ব্যক্তিত্বের সংকট হবে, ব্যক্তিত্বের হানি হবে। এই ধরনের মনোভাব আ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের মধ্যে এটা বিরাজ করছে। যে কারণে তারা মনে করেন যে তারেক রহমান যদি ভারত সফরে যান, তাহলে প্রধান ব্যক্তি হিসেবে যাবেন। ভারত সফরে যদি যান, ব্রিক্সের আগেই যাবেন। যদি ব্রিক্সের আগে উনি যান, তাইলে এটা ব্রিক্সের না যাওয়াটাও একটা জাস্টিফাই করা যাবে, বা যদি প্রয়োজন হয় আরেক দফা ব্রিক্সেও যেতে পারেন, সেটাও। এইজন্য এই সফরটা ব্রিক্সের আগে করার জন্য এই চেষ্টা চালানো হচ্ছে। এবং এখন ভারত সরকারের উপরে নির্ভর করছে যে ভারত সরকার এই বাংলাদেশ সরকারের এই শর্তটা মেনে নেবে কিনা, যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। শেখ হাসিনা পাবলিকলি অ্যাপিয়ার করতে পারবে না, এবং ডিসেম্বরে উনি আসবেন না, বা উনার প্রত্যাবর্তন বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। যদি হয়, প্রত্যাবাসন নিয়ে কথাবার্তা হতে পারে। এটা ভারত সরকারের টোটাল নির্ভরশীল। যতটুকু আপনি যদি ভারত সরকার যেইভাবে যে প্রসেসে শেখ হাসিনাকে আম শেখ হাসিনা ভারতে আছেন যে প্রসেসের মধ্যে দিয়ে, সেটা কতগুলি এর আগেও আমি বর্ণনা করছি, তারপর আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলি। সেটা শেখ হাসিনা যখন যান ভারতে, আ যখন যান সেটা আ ৫ই আগস্ট উনি গিয়েছেন। ৬ই আগস্টই কিন্তু তাদের সর্বদলীয় একটা সভা হয়েছিল। যে এবং ওই সর্বদলীয় সভায় অ্যা এস জয়শঙ্কর আ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বর্ণনা করেছেন এবং শেখ হাসিনার পরিস্থিতি নিয়ে বর্ণনা করেছেন। তিনি ওই মিটিং এর মধ্যে সবাইকে অবহিত করেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসছেন এবং কি প্রক্রিয়ায় এসছেন, এবং কোন আলোচনার ভিত্তিতে এসছেন, কিভাবে এসছেন, সবটা মিটিং এ অবহিত করা হয়। সেই মিটিং এর মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয় যে শেখ হাসিনা
রাজনৈতিক আশ্রয় নয়, শেখ হাসিনা অ্যাজ গেস্ট থাকবেন। দুটো পার্থক্য। একটা হলো বাংলাদেশ থেকে এক প্রধানমন্ত্রী গেছেন, তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন একটা। আরেকটা হলো তিনি আমাদের অতিথি হিসাবে আছেন। তখন সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত হয় না, উনি রাজনৈতিক আশ্রয়ের ব্যাপার না, উনি আমাদের অতিথি হিসাবে থাকবেন। ২ টা পার্থক্য আবারও বলি। একটা হলো রাজনৈতিক আশ্রয়, একজন যে কেউ যায় রাজনৈতিক আশ্রয় চেতে পারেন, রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারেন। আবার কেউ যদি যান তাকে অতিথি হিসাবে ওই সর্বদলীয় সভায় টেকনিক্যালি এই জিনিসটা থেকে এভয়েড করা হয়েছিল যে নো, রাজনৈতিক আশ্রয় না, উনি আমাদের গেস্ট। শি ইজ আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, উনি আমাদের গেস্ট এবং ওখানেই সিদ্ধান্ত হয় উনার কি মর্যাদায় উনি থাকবেন। সেটা ওই মিটিং থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয় সর্বমহলে যে অ্যাজ এক্স প্রাইম মিনিস্টার, একজন সাবেক প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো ভারতে পায়, সেই সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা অনুসারে ওনাকে গেস্ট হিসাবে রাখা হয়। সো শেখ হাসিনা যেটা বলা হয় যে উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, আসলে উনি রাজনৈতিক আশ্রয়ে নাই। রাজনৈতিক আশ্রয়ে উনি ছিলেন। সেটা হলো 1975 এর পরে যে ইচ্ছা ছিল, ওটা ছিল রাজনৈতিক আশ্রয়। ওখানে ওনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। বলা হচ্ছে অ্যাজ পার ডকুমেন্ট হলো উনি রাজনৈতিক আশ্রয় ছিলেন। কিন্তু এখানকার অ্যাজ পার অরিজিনাল ডকুমেন্ট বা ডকুমেন্টেশন অফ দ্য ফরেন মিনিস্ট্রি অফ অর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, উনি আছেন অ্যাজ গেস্ট। এবং জয়শঙ্কর ওই মিটিং এর মধ্যে এটা মানে জয়শঙ্করের মাধ্যমে এইটা সারা দুনিয়াতে জানানো হয়েছে যে উনি অ্যাজ গেস্ট ভারতে থাকবেন যতদিন, এবং ওখানে বলা হয়েছে উনার যতদিন ইচ্ছা ততদিন উনি ওখানে থাকবেন। উনি স্বইচ্ছায় চলে না যাওয়া পর্যন্ত ভারত সরকার ওনাকে অ্যাজ গেস্ট রাখবে। স্বইচ্ছায়, উনি যদি নিজে থেকে চলে না যান। এখানে একটা টার্মিনোলজিক্যাল যে প্রবলেম বা বাংলাদেশের কনসেপশন এর মধ্যে আমাদের সরকারের মধ্যে যে ওনাকে প্রত্যর্পণের যে কথাটা বলছে, প্রত্যর্পণ হতে হলে ভারত সরকার আইদার উনি অ্যারেস্টেড থাকতে হবে অথবা ওনাকে অ্যারেস্ট করতে হবে। বাংলাদেশ আমাদের দেশে যে ওনার বিচারের ব্যবস্থা করা, যেখানে ওনাকে ফাঁসির দণ্ড দেয়, সেই ফাঁসির দণ্ড দিয়ে বাংলাদেশ একটা অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে কিন্তু ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। ইট ইস ট্রু। তার দাবি জানিয়েছে। এখন প্রত্যর্পণের দাবি জানিয়েছে, ভারত সরকার কি বলেছে? আপনি বারবার যদি জয়সওয়ালের ইয়েগুলো পড়েন, ভারত সরকার আইনগত দিকগুলো বিবেচনা করে দেখতেছে, পর্যালোচনা করছে। আর আইনগত দিকটাকে, এই অ্যারেস্ট ওয়ারেন্টটাকে ভারত সরকার বৈধ মনে করবে কি করবে না। বৈধ যদি মনে করে তাহলে ভারত সরকার শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে হবে। প্রত্যর্পণ করতে হলে তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে ওনাকে ফেরত পাঠাতে হবে। এখন আপনি সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে উনি আমাদের গেস্ট। সেই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের বাইরে কি সরকার যেতে পারবে ওনাকে অ্যারেস্ট করার জন্য? এটার জন্য তো আবারও একটা সর্বদলীয় বৈঠক লাগবে। যে সর্বদলীয় বৈঠক সিদ্ধান্ত নিতে হবে যে শেখ হাসিনাকে আমরা যে বাংলাদেশ যে দাবি করেছে তাকে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি, তাকে বাংলাদেশ যে প্রত্যর্পণ করতে জন্য দাবি জানিয়েছে, যে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে, সেটাকে বৈধ মনে করেছে। এটা শুধু আইনগত দিক না। দেখেন, জয়সওয়াল কিন্তু বারবার বলছে আইনগত দিক। এটা কিন্তু আইনগত দিক ছাড়াও ওইখানে কিন্তু সর্বদলীয় একটা ফ্যাক্টর আছে। যে সর্বদলীয় ফ্যাক্টরে শেখ হাসিনাকে মানে অ্যারেস্ট করার ব্যাপারে সম্মত হতে হবে। যে হ্যাঁ, আমরা বাংলাদেশ সরকারের এই অ্যারেস্ট ওয়ারেন্টটাকে আমরা আ গণ্য করব। এটাকে গণ্য করে তাকে অ্যারেস্ট করব। এটা সর্বদলীয় বৈঠক কিন্তু সিদ্ধান্ত হতে হবে। সো এখানে 2 স্টেপ। শুধু জয়সওয়াল যে বলছেন যে আইনগত দিক পর্যালোচনা করতেছে, বিষয়টা শুধুমাত্র ওই জায়গায় না। বিষয়টা কিন্তু এই আইনগত দিক বিবেচনা করুক বা না করুক, সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তও হতে হবে। সর্বদলীয় বৈঠকে ওই এজেন্ডাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওনাকে রাজনৈতিক আশ্রয় নয়, ওনাকে অতিথি হিসাবে রাখা হয়েছে, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলতে হবে যে নো মোর, উনি আর নো মোর আমাদের অতিথি। আমরা ওনাকে একজন কনভিক্টেড আসামি হিসেবে চিহ্নিত করলাম এবং ওনাকে অ্যারেস্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এই সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হতে হবে। সো ভারত সরকারও কিন্তু চাইলেই বাংলাদেশ ললিপপ চাবে, বাংলাদেশকে ললিপপ দিয়ে দেওয়ার ভারত সরকারের, মানে বিজেপি সরকারের একক ক্ষমতা নেই। এটার জন্য তাদেরকে সর্বদলীয় বৈঠকে যেতে হবে। সো এখানে লম্বা প্রসেসের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটা প্রশ্নই আসে না। এটা আমি কালকেও বলেছি। মানে আমি আরো বেশি ওদের সাথে মানে কথাবার্তা বললে যেটা আস্তে, আস্তে বেরোয় যে এখানে টেকনিক্যাল যে আইনগত পর্যায়ে, শুধু আইনগত পর্যালোচনা, সর্বদলের ব্যাপার আছে। আইনগত পর্যালোচনাও শেখ হাসিনার যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, এটা ভারত সরকার স্বীকার করে কিনা বা ভারত সরকার এটাকে মান্য করে। সারা দুনিয়াতে কোথাও কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিন্তু কোনো দুনিয়ার কোনো দেশ, ও ওই যেই দেশে এটা কার্যকর মানে নিয়মটা হলো ইন্টারন্যাশনালি এখন অ্যাকসেপ্টেড যে নো ওয়ান, যার জীবনের আশঙ্কা থাকে, তাকে কোনো দেশে তারা প্রত্যর্পণ করে। সারা দুনিয়াতে কথা, যে দেশে ফাঁসির মানে মৃত্যুদণ্ড জায়েজ, মানে মৃত্যুদণ্ড যে দেশে আইনি ভিত্তি আছে, সেসব দেশ এটা করে না। আমেরিকাও এটা করে না। কেউ করে না। নো ওয়ান। যারা মানে মৃত্যুদণ্ড অপোজ করে তারা তো করেই না।
আবার যাদের দেশে মৃত্যুদণ্ডের বিধানও আছে তারাও কিন্তু এটা করে না, যে একজন মানুষের জীবন হানির আশঙ্কা আছে সেই মানুষটাকে কোনোদিন ওই দেশে পাঠানো হবে না যে দেশে তার জীবন হানির আশঙ্কা আছে। সো ভারত এই ইন্টারন্যাশনাল যে একটা কনসেপ্ট বা ইন্টারন্যাশনাল যে ধারাবাহিক মানে মানবাধিকারের যে অধিকারগুলোর ব্যাপার ভারত কমিটেড। সো ভারত তাকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আইনগতভাবে ফেরত পাঠাবে না। কারণ তারা এটা তারা বিশ্বাস করে না। কারণ কারো জীবনহানির আশঙ্কা থাকলে তাকে তারা করবে। এটা কিন্তু জয়সওয়াল অনেকবার আকারে ইঙ্গিতে উনি বলেছেন যে ইয়ের জয়শঙ্কর অনেকবার জয়শঙ্কর বলছেন, জয়সওয়াল তার ব্রিফিং গুলোতে বলেছেন যে বাংলাদেশের এই জিনিসটা পর্যালোচনা করছেন যে ওনার যদি বিধি মতে যদি ওনার ওই দেশে ওনার ভারত এই নীতি ফলো করে, সরি আরেকটা পার্লামেন্টের কমিটির বৈঠকে কিন্তু এই কথাটা আসছে, ভারত এই নীতি ফলো করে যে ঐতিহ্যগতভাবে মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকারের প্রতি ভারত কেউ যদি বিপদে পড়ে তাকে আশ্রয় দেওয়ার অধিকারে ভারত এই নীতি ফলো করে। ওরা বলে সিভিলাইজেশনাল মানে ঐতিহ্য, মানে সিভিলাইজেশনাল ইথোস বলে তারা। এটা ঐতিহ্যগতভাবে তারা এই জিনিসটা ফলো করে, যারা দালালের ক্ষেত্রে করেছে। সো এখানে কিন্তু কনফ্লিক্ট আছে অনেক কিছু, যেটা বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে, ভারত সরকার আইনগতভাবে এটা পারে না, মানবাধিকারের দিক থেকে এটা পারে না। ভারত সরকার সব দলের সাথে কথা না বলে পারে। ৩টা জিনিস কিন্তু আটকানো। একটা হলো মানবাধিকারের প্রশ্ন, একটা হলো আইনগত দিক যে ভারত সরকার এই ফাঁসির দণ্ডকে স্বীকার করে কিনা, এটা আইনগত দিক। ৩ নাম্বার হলো সর্বদলীয় সিদ্ধান্তের ব্যাপার। এই আরো যদি আপনি পয়েন্ট বাড়ান, সেটা হলো ৪ নাম্বার হলো পার্লামেন্টারি কমিটির বৈঠকের মধ্যে ভারতের ঐতিহ্যগত ব্যাপার বলা হয়েছে। তো অনেকগুলো কারণে ভারত সরকার কিন্তু বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে পারে না, প্রত্যর্পণ করবে না এটার ব্যাপার না, প্রত্যর্পণ করতে পারে না। এতদিন পর্যন্ত যে আলোচনা হচ্ছে যে প্রত্যর্পণ শব্দটার প্রত্যর্পণ করতে পারে না, তারা কোনোভাবে আইনগতভাবে পারে না, তাদের সর্বদলীয় সিদ্ধান্ত অনুসারে পারে না, তাদের পার্লামেন্টে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে তারা যে ঐতিহ্য ফলো করে সেটা দিয়েও তারা পারে না। সো ভারত সরকার প্রত্যর্পণ করতে পারে না, তাহলে প্রত্যাবর্তন। এখন এই প্রত্যাবর্তনের ব্যাপারটাই আসলে মূল আলোচনা। আস্তে আস্তে কিন্তু এগুলো আরো ডিগ আউট হবে, আরো আলোচনা আরো বেশি বেরোবে, আসলে ঘটনাগুলি কোথায় আটকে আছে। বাংলাদেশ আসলে প্রত্যর্পণের ব্যাপারটা একটা চাপের জন্য, মানে মুখ রক্ষার লড়াই হিসেবে এটা নিয়েছে, যে আমরা মুখ রক্ষার জন্য তাকে প্রত্যর্পণ চাচ্ছে। বাংলাদেশ সরকারও জানে যে প্রত্যর্পণ সম্ভব নয়, যে বন্দি বিনিময় যে চুক্তি আছে, সেই চুক্তির আওতায় এটা সম্ভব না, কারণ শি ইজ নট ইয়েট অ্যারেস্টেড ইন ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়া উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশ ডিমান্ড, এবং তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করতে হলে কতগুলি ধাপ, যে ধাপগুলো আমি বলেছি। প্রথমত আইনগত দিকটা তার দেখতে হবে, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান যে ক্লজ গুলো আছে সেটা তার দেখতে হবে, প্লাস তারা সর্বদল মিলে সিদ্ধান্ত নিতে হবে। সর্বদল, শুধু বিজেপি সরকার একা পারবে না এখানে। তো এই যে কতগুলি ক্লজের মধ্যে বাংলাদেশ এখন প্রত্যর্পণ যেহেতু সম্ভব না, সেহেতু শেখ হাসিনা যেন ফিরে না আসে, মানে বীরের বেশে ফিরে না আসে, এইটা হলো বাংলাদেশ এখন চায়। আরেকটা অ্যাড করছে, সেগুলো শেখ হাসিনার কথা বলা বন্ধ। ভারত সরকার হয়তো প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনার সাথে কথা বলতে পারে, কিন্তু শেখ হাসিনার সাথে তাদের যে আইনগত দিক, যে সরকার কারো মুখ বন্ধ করতে পারে না। ভারতে এই কনভেনশন নাই যে কারো মুখ বন্ধ করে রাখবে, তার কথা বলতে পারে। এবং ওখানে এই ক্লজে বলা আছে, যে পার্লামেন্টারি রিপোর্টে বলা আছে যে as long as someone does not speak against another country, মানে যতক্ষণ না পর্যন্ত কেউ কোন দেশের বিরুদ্ধে না বলবেন, ততক্ষণ পর্যন্ত ভারতের ভূমি ব্যবহার করে যতক্ষণ না বলবেন, ভারত এটা পারে না। সো শেখ হাসিনা তো তার দেশের বিরুদ্ধে বলছে না, এটা তো সরাসরি কথা, সে তার দেশের বিরুদ্ধে বলছে না, শেখ হাসিনা তার দেশ নিয়ে কথা বলছেন। শেখ হাসিনা তার দেশের মানুষের কষ্ট নিয়ে কথা বলছেন, দেশের মানুষের উপর নির্যাতন নিয়ে কথা, তার দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন নিয়ে কথা বলছেন। উনি দেশের বিরুদ্ধে কিন্তু বলছেন, এবং বলছেন কোন দেশের বিরুদ্ধে, বাংলাদেশ তো তার দেশ। দুটো পয়েন্ট এখানে, একটা হলো বাংলাদেশ তার নিজের দেশ, ১। ২ নম্বরে তিনি দেশ নিয়ে কথা বলছেন, তিনি দেশের বিরুদ্ধে বলছেন না, বাংলাদেশের বিরুদ্ধেও বলছেন না, আবার অন্য কোনো দেশের বিরুদ্ধেও বলছেন না। তো তাইলে ওনার মুখটা কিভাবে বন্ধ করবে? কোনোভাবেই তার মুখ বন্ধ করা যাবে না। কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে এই দাবিটা জানানো হয়েছে যে ওনার মুখ বন্ধ রাখতে হবে, এবং এই কথাটাই আসলে মানে সরকারের ভিতরে, যে সরকার চাইলে, ভারত সরকার চাইলে শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারে। এটা হলো বাংলাদেশ সরকারের দাবি। কিন্তু ভারতে কি এটা সম্ভব? এটা সম্ভব না। এইজন্য তারা পার্লামেন্টারি কমিটির রিপোর্টের মধ্যে স্পষ্ট বলেছে যে একজন অতিথি, তিনি যেভাবে অতিথি হিসেবে আছেন সেভাবে উনি থাকবেন। তিনি যতক্ষণ না পর্যন্ত
কোনো দেশের বিরুদ্ধে কথা না বলবেন, তাহলে তার কথা বলা বন্ধ করা যাবে না। এখন ব্যাখ্যায় যদি এই পার্লামেন্টারি রিপোর্টের ব্যাখ্যা অনুসারে শেখ হাসিনা এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কথা বলে নাই। মানে কোনো দেশের বিরুদ্ধে কথা বলে নাই। কোনো দেশ বলতে অন্য কোনো দেশ। এটা বাংলাদেশ হলো তার দেশ। এখন আসেন বাংলাদেশের বিরুদ্ধে উনি কিছু বলেছেন? না, বাংলাদেশের বিরুদ্ধে উনি কিছু বলেন নাই। উনি বাংলাদেশের পক্ষে সব কথা উনি বলছেন। বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে কথা বলছেন। বাংলাদেশের যে গত ২ বছর নির্যাতন, নিপীড়ন হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বাংলাদেশের যে অচল অবস্থা, কা মানে নারীদের নিরাপত্তা নাই সেটার কথা বলছেন। শিশুদের নিরাপত্তা নাই সেটার কথা বলেছেন। বাংলাদেশে মব হচ্ছে সেটার কথা বলেছেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী পিটানো হচ্ছে সেটা করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বলছেন। এবং উনি লাখ, লাখ লোকের বিরুদ্ধে মামলার কথা বলেছেন। উনি উনার বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন। উনার যে ফাঁসির দণ্ড হয়েছে সেটা নিয়েও কথা বলেছেন। এবং উনি ভলান্টারি বলছেন যে, "তোমরা দড়ি ঠিক করো, ফাঁসির মঞ্চ ঠিক করো, আমার জন্য জেল ঠিক করো, আমি আসতেছি।" তিনি ভলান্টারিলি বলতেছেন যে, "তোমরা ওগুলা ঠিক করো।" ওগুলা সব উনি টিটকারি করিয়ে বলেছেন। কিন্তু উনি এগুলি বলছেন। তো এগুলি তো উনি বাংলাদেশের বিরুদ্ধে বলছেন না। উনি তো বরং ফাঁসির দণ্ড ফেস করার জন্য উনি বলছেন। সো বাংলাদেশের আইন কি বলে? বাংলাদেশের আইন বলে, বাংলাদেশের যে প্রচলিত আইন, এভরি সিঙ্গল নাগরিক আমাদের সিটিজেন, আমি ক্লজ-টজ বলে আপনাদেরকে ভারাক্রান্ত করছি না। কিন্তু বাংলাদেশের আমি এই ভূখণ্ডে বসবাসকারী একজন জন্মসূত্রে বসবাসকারী, অথবা আমি যদি এই দেশের নাগরিকত্ব লই, তাহলে আমি কি, কি অধিকার ভোগ করি? ১ নাম্বার অধিকার, আমি কথা বলার অধিকার ভোগ করি। শেখ হাসিনা তাই করছেন। ২ নম্বর হলো আমি সমাবেশ করার অধিকার ভোগ করেছি। শেখ হাসিনা সে সমাবেশ করার অধিকার আছে, ওরা এটাকে আইন দিয়ে প্রতিহত করা হয়েছে। মানে আইন করে তার দলকে মাঠে আসা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে উনি ওটার বিরুদ্ধে বলছেন। বাংলাদেশে আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার থাকবে। আমি কথা বলব। আমি কথা বলার অধিকার। সেটা আ আওয়ামী লীগের নেতাকর্মীদের এটার বিরুদ্ধে উনি বলছেন। সো আইন উনাকে এইসব জিনিসগুলো প্রোটেকশন দিয়েছে। আরেকটা দিয়েছে, ইন্টারন্যাশনালি একটা প্রোটেকশন উনার আছে, যে উনি দেশে আসতে চাইলে উনাকে কেউ বাধা দিতে পারবে না। এখন অনেকেই প্রশ্ন ওঠে যে, আ বলছেন যে তার তো ট্রাভেল পাস নাই, অমুক নাই, তমুক না। আমি বাংলাদেশের নাগরিক। আমার ট্রাভেল পাসের কোনো ব্যাপার আছে? কোনটা আছে? ট্রাভেল পাস না হলে আমি বাণিজ্যিক বিমানে উঠতে পারব না। আমি এমনি আসতে পারব না? আমি হাইটা ঢুকবো। আমি বাংলাদেশে আমার আটক করো। আমি আমার দেশে আসছি। ইট ইস মাই কান্ট্রি। I born over here. আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমি বাংলাদেশে যেতে আমার কোনো বাধা নেই। হ্যাঁ, আমি ওই যে কমার্শিয়াল ফ্লাইট উঠলে তখন বিমানওয়ালারা জিজ্ঞেস করবে, "আপনার কি পাসপোর্ট কি আছে? বা ট্রাভেল পাস কি আছে?" এগুলো জিজ্ঞেস করবে। বাট ইফ আই ক্যান গো সামহাউ, আমি যদি কোনোভাবে চলে যেতে চাই, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমাকে এবং বরং ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে আমি ফেরত যেতে চাই, সে রাষ্ট্রের দায়িত্ব আমাকে ট্রাভেল পাস দেওয়া। সে রাষ্ট্রের দায়িত্ব। এখন বাংলাদেশের উপরে এটা দায়িত্ব অর্পিত হয়েছে যে শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া। ট্রাভেল পাস দিতে, যদি উনি কমার্শিয়াল ফ্লাইটে আসেন এবং উনি যদি দাবি করেন, উনার ট্রাভেল পাস না দিলে বরং আইন লঙ্ঘন হবে। কারণ উনি এই দেশের নাগরিক, উনি আসতে চাচ্ছেন। আইন লঙ্ঘন করবে সরকার যদি উনাকে ট্রাভেল পাস না দেয়। সেই বিষয়গুলো কিন্তু আ মানে এই ধরনের এই যে পরাগজয়ন আসছে, তিনি এই বিষয়গুলো কিন্তু আসছে। শেখ হাসিনার নিরাপত্তা, শেখ হাসিনার ফেরত আসার অ্যারেঞ্জমেন্ট, এগুলো নিয়ে কথা বলেছেন। সো বাংলাদেশ এখন যেই পথে হাঁটছে, যে শেখ হাসিনাকে যে পথে হাঁটছে, তাদের আংশিক গোল পূরণ হতে পারে। এটা আমার একটা মানে অ্যাসেসমেন্ট। এবং ভারতে অবস্থানকারী ইয়েদেরকে, ব্যক্তিবর্গে যারা আছেন তাদের সাথে কথা বলে, হ্যাঁ, বাংলাদেশে একটা শর্ত পূরণ হতে পারে। যে সে আপাতদৃষ্টিতে সরকার, ভারতীয় সরকার টেকনিক্যালি বলতে পারে, ওকে, আমরা শেখ হাসিনাকে আমরা উম আ ডিসেম্বরে যেতে দেব না, আপনি বেড়াইতে আসেন। আপনি আসেন, আপনি আমাদের দেশে আসেন। আপনি আমরা বলব শেখ হাসিনাকে যে, ঠিক আছে, উনি আ মা ডিসেম্বরে উনি দেশে যাবেন না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি। আজকে এই শর্ত দিবে, ধরেন ভারত বলবে, ঠিক আছে, আমরা শেখ হাসিনাকে কথা বলতে দেব না। শেখ হাসিনাকে আ শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে বাধা দেব। আপনি আসেন। গেলেন। ঠিক আছে, শর্ত মানল ভারত। ধরেন আমার চেয়ে সিম্পল একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে, ধরেন আ ভারত সরকার মেনে নিল। ঠিক আছে, তারেক রহমান ভারতে আসবেন এবং এই শর্ত যে শেখ হাসিনা কথা বলবেন না এবং শেখ হাসিনা যে দেশে ডিসেম্বরে দেশে ফেরত যাবেন না। কিন্তু প্রতিদিন কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়। ভারত এ তারেক রহমান রাজি হলেন, সফর করলেন। ভারত সরকার পরবর্তীতে এমন কোন সিচুয়েশন তৈরি হলো বাংলাদেশে। বলল যে, এখন আর আপনার সাথে যেই আমাদের যে ইয়ে হয়েছে, নেগোসিয়েশন যেটা হয়েছে, যে সমঝোতা হয়েছে, এই সমঝোতায় থাকার মতো অবস্থা নাই। সে ধরেন সীমান্তে মারামারি লাগাই দিল। একটা ঘটনা ঘটাইলে আপনি তো আমরা সবাই জানি, সীমান্তে মারামারি লাগানোর জন্য কিন্তু মানে কোন ইয়া লাগে না। আপনি সীমান্ত এলাকায় কিছু উস্কানি দিলেই এটা সম্ভব। লাগাই দিলেন। লাগাই দেয়া হয়ে গেল। ধরেন, আমি আরো খারাপভাবে বলি, ভারতই এই উস্কানিটা দিল।
আপনি বাংলাদেশ কোনো উস্কানি দিল না। ভারতেই উস্কানি দিল। তারেক রহমানের সবার শেষের দিনই উনি যখন ফেরত আসবেন তারপরের দিন সীমান্তে একটা উস্কানি দিয়ে দিল। ভারতই দিল। তখন আপনারা এইসব শর্ত কোথায় যাবে? তখন ওরা বলল যে, "তোমরা আমাদের সাথে এই ধরনের হইছে, আমরা এই সীমান্তে এত গ্যাঞ্জাম, আমরা তোমার কোন শর্ত মানব না।" শেষ। কিন্তু ন্যাড়া কিন্তু ওই যে বেলতলায় চলে গেল। ন্যাড়া বেলতলায় চলে গেল কিন্তু। তারেক রহমান কিন্তু ভারত সফর করে ফেলছেন কিন্তু অলরেডি। সো ভারত এখানে কিন্তু আমাদের দেশের অনেকেই মনে করছেন, আমি অ্যানালিস্টদের বিভিন্ন YouTube চ্যানেলে অ্যানালিস্টদের এনালাইসিস দেখি। তারা মনে করছেন এটা একটা বড় বিজয় হবে। বড় বিজয় কি? ভারত সরকার বাংলাদেশের শর্ত মেনে নিবে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের শর্ত মেনে নিবে কয়েক ঘন্টার জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য। তারপরে কি হবে? এই কথাটা কিন্তু কেউ আলোচনা করছে না যে ওই ন্যাড়াকে কিন্তু বেলতলায় নেওয়ার জন্যই কিন্তু ভারত সরকার অনেক শর্ত মেনে নিবে এখন। সব শর্ত আপনি দেখেন দিনেশ ত্রিবেদীর লম্বা হাসি দেখবেন। আমার একটা ধারণা যে তারেক রহমান সফরের ব্যাপারে সম্মত হওয়ার শুধু না, আমি শুনেছি ডেটের কথা শুনেছি। যদিও আমি আপনাদের কাছে এই ডেটটা বলে আমার ফাউল হওয়ার কোনো কিন্তু একটা ডেটও কিন্তু শোনা যাচ্ছে এখন। যে আগস্ট মাসের মধ্যেই তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। আগস্ট মাসের মধ্যেই। কারণ ব্রিক্সের আ আ আ আউটরিচ প্রোগ্রামটা হলো সেপ্টেম্বরে। সো ইউল হ্যাভ টু মানে উনার যদি ওইটাও মানে আমাকে ২য় ক্যাটেগরির নেতা হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, সেটার থেকে রক্ষা পাইতে হইলে সেখানে যাওয়া না গেলেও ভারত যদি আমার যেতে হয় তাহলে আমার আগে যেতে হবে। কারণ ওইটা প্রত্যাখ্যান করতে হবে। সো ২ জায়গায় ২ টা প্রবলেম আছে। একটা হলো ব্রিক্সের সম্মেলনে যদি আপনি না যান, সেটা আ এক ধরনের আপনি মনে করেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আপনার এনগেজমেন্ট থেকে দূরে সরলেন। সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে খারাপভাবে নিল। কিন্তু আপনি যদি বলেন যে আমি আগে যেতে চাই, তাহলে ভারত সরকার কিন্তু আগে যাওয়ার মানে আপনার সম্মান রক্ষা করতে সবকিছু দিবে এখন। আপনাকে খালি ভারতের মাটিতে নামানোর জন্য ভারত কিন্তু উদগ্রীব হয়ে আছে। কারণ তারা যেটা চায় বাংলাদেশের যে সরকার আছে সেই সরকারের সাথে তাদের এনগেজমেন্ট আছে, এটা তারা তাদের সারা দুনিয়াতে প্রচার করতে চায়। সো তারেক রহমানের সাঙ্গপাঙ্গরা বা যারা এইসব মানে বুদ্ধি বিবেচনা করেছেন, আমার দৃষ্টিতে এই বুদ্ধি বিবেচনাগুলো খুবই কাঁচা। কারণ ভারত একটাই জিনিস চাচ্ছে। সে তারেক রহমান তুমি তোমার দাওয়াত দিছি তুমি আসো। তুমি কোন দিক কেমনে আসবা? ব্রিক্স এ আসবা না ট্রিক্স এ আসবা? কোনটায় আসবা? তুমি এমনি আসো। তুমি কোন দিন আসতে চাও? তুমি যেদিন আসতে চাও সেদিনই তোমাকে স্বাগতম। সুস্বাগতম। তুমি আসো। খালি আসো। আমাদের সাথে আসো। আমাদের কাছে ধর্ণা দাও। এখানে কিন্তু বাংলাদেশ যেটা পারত, আমি একজন সাধারণ আ মানে আমার যে বিশ্লেষণে যে বা আমার বুদ্ধি বিবেচনা বাংলাদেশ যেটা পারত, পাল্টা মোদিকে একটা আমন্ত্রণ জানাতে পারত। যে তুমি আসো। আমার হেডম আছে আমি এখন যাব না। তো আমার যে হেডম আছে এটার প্রমাণ হিসেবে মোদি তুমি আসো আমার সাথে দেখা করো। বাংলাদেশ কিন্তু সেটা করে নাই। এই বুদ্ধিদাতা সংস্থাগুলো বা বুদ্ধিদাতা মানুষগুলো কিন্তু তারেক রহমানের এই বুদ্ধিটা দেয় নাই যে তারা পাল্টা মোদিকে বলতে পারে যে, "মোদি তুমি আমাদের সফরে আসো কথা বলি।" তারা ভাবছে কি মোদিকে দাওয়াত দিলে তাদের রাজনৈতিক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এটা হতে পারত আমার দৃষ্টিতে এটা হতে পারত সবচাইতে বড় চাল। শেখ হাসিনার মুখ বন্ধ করা না, শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তন বন্ধ করা না, এটা কোন পথ না। জাস্ট ভাবেন একটু। জাস্ট ভাবেন। শেখ হাসিনার ব্যাপারে ইন্ডিয়া বলল, "হ্যাঁ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে আমি ইয়ে করব না। আমরা সহায়তা করব না। উনি প্রত্যাবর্তনের ব্যাপারে আমরা উনাকে নিরুৎসাহিত করব।" কিন্তু শেখ হাসিনা তো পলিটিশিয়ান। তিনি কি করতে পারেন? তিনি ওই ডিসেম্বরের যে তারিখে উনি ঠিক করবেন যে উনি আসবেন, সেদিন উনি একটা মহড়া দিতে পারেন। গেলেন না, বাংলাদেশে ঢুকলেন না। তিনি সীমান্ত পর্যন্ত আসলেন। জাস্ট ড্রিম ইট। আমি কেন বলছি যে কাঁচা খেলোয়াড়রা কাঁচা খেলে। শেখ হাসিনা ঠিকই ওই প্র সে আ আ ভারত বলল যে উনার প্রত্যাবর্তন করতে হবে। শেখ হাসিনা মেনেও নিতে পারেন যে প্রত্যাবর্তন। কিন্তু শেখ হাসিনা একটা মহড়া দিতে পারবেন। মহড়াটা কি? বেনাপোল সীমান্ত পর্যন্ত আসলেন। আইসা এখান থেকে এমন পরিস্থিতি বাংলাদেশে দেখবেন যে হাজার পুলিশ ওখানে দাঁড়ায় আছে, এই আছে, সেই আছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনাকে ভারত সরকার বা শেখ হাসিনা নিজেই বলতে পারে যে, "আমি এখন নিরাপদ না যে অবস্থা দেখতে পাচ্ছি। আমি আবার যাচ্ছি জনগণ আমি আসছিলাম বাংলাদেশে ঢোকার জন্য আমাকে বাধা দেওয়া হয়েছে।" শেখ হাসিনা এটা করতে পারবেন কি পারবেন না? একটা সাধারণ মানুষ করতে পারলে শেখ হাসিনা পারবেন না কেন? আমি সীমান্ত পর্যন্ত যাবো। যায়া বলব যে, "এখন বাংলাদেশের পরিবেশ ভালো নাই। আমি বাংলাদেশে ঢুকতে পারতেছি না। আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।" শেখ হাসিনা এটা তো করতেই পারবে। এবং কার্যত বাংলাদেশ তো তাই করবে, বাধাই দিবে। তো শেখ হাসিনার প্রত্যাবর্তনটা এটা ঠেকানোর জন্য এসব কাঁচা খেলা না খেলে, কারণ এগুলো কাঁচা খেলা। আরেকটা সিনারিও ধরেন।
যত প্রতিরোধ হয় শেখ হাসিনা ভারত সরকারের সাথে সম্মত হইল যে হ্যাঁ ঠিক আছে আমি ডিসেম্বরে যাব না। ওকে, ডিসেম্বরে যাবেন না, উনি ডিসেম্বরে মহড়া দিলেন, তারপর জানুয়ারিতে উনি আসলেন। আপনি কি করে এইসব জিনিসগুলাকে এরকম মানে দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা, মানে শেখ হাসিনার সাথে এনগেজমেন্ট ছাড়া, এখানে শেখ হাসিনার সাথে এনগেজমেন্টের বিকল্প নাই। শেখ হাসিনার সাথে কিন্তু বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট হতে হবে, কথা বলতে হবে। দিস ইজ দি সলিউশন, অনলি সলিউশন উই হ্যাভ। শেখ হাসিনার সাথে কথা বলা ছাড়া বাংলাদেশ সরকারের হাতে কোনো স্কোপ, কোনো অস্ত্র নাই। নো অস্ত্র। ভারত সরকার শেখ হাসিনাকে কতক্ষণ, ভারত সরকার সবকিছু বলবে। এখন বলবে শেখ হাসিনা মানবেন না। কেন? ভারত সরকার তো উনার অ্যারেস্ট করতেছেন না। উনি তো গেস্ট। এটা তাদের সর্বদলীয় সিদ্ধান্ত, ওদের পার্লামেন্টারি সিদ্ধান্ত যে উনাকে তারা টাচ করবে না। তো টাচ না করে উনি অবাধে কিন্তু চলাফেরা করতে পারবেন। উনি অবাধে কিন্তু আমাদের সীমান্ত পর্যন্ত যে সীমান্তে আসবেন, কিন্তু আসতে পারেন। তো তারা প্রত্যাবর্তন তো উনি করতে চাইছেন, চেষ্টা করছেন, ঢুকছেন, এবং সেটা বরং বড় একটা আন্দোলনের রূপ নিতে পারে। যে শেখ হাসিনা ফিরতে দেওয়া হচ্ছে না, বা জনমানুষের মনে আন্দোলন, যে মহড়া দেওয়া হবে, সেই মহড়াতে যে বাংলাদেশ থেকে যে মহড়া দেওয়া হবে বাধা দেওয়ার জন্য, যে অবশ্যই হাজার পুলিশ, আর্মি, এয়ার নিয়ে ওখানে যায় দাঁড়ায় থাকবে। তো এটা সব মানুষ কি ভাববে? যে শেখ হাসিনা তার দেশে আসতে চেয়েছেন, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। সো এই যে সাধারণ কূটনৈতিক কূটচাল করা হচ্ছে, এর চাইতে বেটার ছিল না যে মোদিকে আমন্ত্রণ জানানো? আপনাদের কি মনে হয়? আপনারা একটু এই ব্যাপারে যে মোদিকে আমন্ত্রণ জানানোটাই তো বেটার ছিল। বেটার অ্যা অ্যা ডিপ্লোম্যাটিক আ ইয়া চ মানে পাল্টা ডিপ্লোম্যাটিক ব্যবস্থা হতে পারত। আদার দেন শেখ হাসিনার মুখ বন্ধ করা, শেখ হাসিনা ডিসেম্বরে আসতে না দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া। এগুলো সবই কিন্তু আল্টিমেটলি সময়ের সাথে এগুলো হারায় যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদি তারেক রহমান সত্যি বুদ্ধিমান হতেন, তাহলে মোদিকে বলতেন যে আসেন। বাংলাদেশে যত পলিটিক্স থাকুক, যা কিছু থাকুক, সবকিছুকে উড়াই দিয়ে মোদিকে নিয়ে আসতে পারলে স্বয়ং তারেক রহমানের জন্য পজিটিভ জিনিস আসতো এট দ্য লং রান। এমনকি ভারতীয় পলিটিক্সেও জানা যেত যে তারেক রহমান বরং উল্টো মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সেই বুদ্ধিমত্তার আ যদি এটা আমার সাধারণ নিজের বুদ্ধিমত্তা, আমার মতো একটা সাধারণ মানুষ এভাবে চিন্তা করি। আপনারা কিভাবে চিন্তা করেন? আপনারা একটু বলবেন। আপনাদের কথাগুলি আমি শুনবো এবং বোঝার চেষ্টা করব।